রিতমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 52। রাত 3:15। শেষ রাতের প্রহর গনিয়ে ভোর হতে চলল। সবেমাত্র বাসায় ঢুকলো রিত। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। রিতের পিছন পিছন আসিফও এসেছিল, তবে সে নিচতলায় চলে গেল নিজের বরাত দিকে তো রুমে ঘুমাতে। জসিমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত রিতের ভাবার পিছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভিতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো রিত। ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগুলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখে পড়লো খালি ঘরটাকে। বুঝতে পারলো মায়া রিতের ঘরে ঘুমায়নি। রিত কক্ষের আলো জ্বালিয়ে এগুলো সামলে হাতের চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখেই মায়ের সন্ধান করলো। পুনরায় কক্ষ হতে বেরোতে বেরোতে পরপর 2 কক্ষ চেক করে 3য় কক্ষে প্রবেশ করতেই মায়ের দেখা মিলল সেখানে। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া, খোলা চুল বিছানায় পেঁচিয়ে ফ্লোরে পড়ে। হৃদ এগিয়ে এসে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে যেইভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডে আড়ে দিয়ে মায়ের গায়ে ব্ল্যাকেট জ্বালালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হয়ে শুয়ে গ্লায়ের ব্ল্যাকেটটা টেনে ঈদ কোমর ঝুঁকে মায়ের এলোমেলো খোলা চুল গোছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা তার নেই, তাই মায়ের সকল চুল এলোমেলো অবস্থায় দলাবাদা করলো পেঁচিয়ে। বালিশের ওপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়লো ঘুমন্ত মায়ের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন ঝলমল করছে মায়ের রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসলো মায়ের সম্মুখে। পরপর কপালে ভাঁজ পেলে দৃষ্টি গোড়ালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে, অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ, যে কাউকে জ্বালাতেই পারে না। অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতন শক্ত পার্সোনালিটি মানুষকেও এই নারী বাধ্য করতে পারে। এই তো আজ সেসব বাধ্য হয়ে বউর সামনে ঝুঁকে আছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে। হৃদের কুচকানো কপালে বাস সোজা করলো। মায়ের গায়ে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়লো মায়ের গালে। বরফের ন্যায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ের গাল থেকে, বরং আক্রোশ নিজের কাজ করলো। মায়ের গালে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ের গালে চেপে ধরলো। মায়া আবারও নড়ে উঠতেই হৃদের দৃষ্টিতে নমনীয় দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকেও তুমি বেঁচে গেলে বউ, তবে দিন আমারও আসবে, এই একই বিছানায় তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলে হৃদ নিজের উষ্ঠ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে, শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরে বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ, তোমায় ছাড়া কিচ্ছু চলে না আমার, শূন্য আমি। মায়ের নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। হঠাৎ করে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়েই থাকলো, টের পেল না হৃদের উপস্থিতির খবরটা। আর না শুনতে পারলো হৃদের না বলা ভালোবাসাময় কথাগুলো, হৃদের অবক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রত্যাশিত থাকলো। মায়ের শোনা হলো না স্বামীর ভোলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো। রাতের খাবার সে বাইরে থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন মনে করলো না। হৃদ হাতের টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো। হাতের কফি খেয়ে চুমুক দিতে দিতে পিছনে ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া ওড়ানো কফির মুখ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে। হৃদ পিছনে শিলটে কোমর ঠেকিয়ে বা হাতে গুজলো পকেটে। ডান হাতে কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবলো বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভিতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমিয়ে। এই রাতটা সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত মন নারাজ, সেও খানিকটা ক্লান্ত। সারাদিন পর রাতটাই তো পার হলো ব্যস্ততায়। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এমন আরো 2টা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে। ঢাকায় ফিরে চাকরার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যাই কিছু হোক না কেন, কোনোভাবেই সে তার বউকে হাতছাড়া করবে না। সে যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে 2 পরিবারের কারো কথা সে শুনবে না। আর বউ তার ডিসিশনও তারই হবে, তার শ্বশুরবাড়ির মানুষ মানুক বা না মানুক। বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়ার দরকার হয়নি, বিয়ের পরও বউকে তার দেখা রাখার অন্য কারো সম্মতি অন্তত হৃদ খানের প্রয়োজন নেই। 2 পরিবার যদি কারো হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা হৃদের শুনতে যাবে না,
তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ে সামাজিক অনুষ্ঠান চায় তাহলে এতে হৃদির কোনো সমস্যা নেই, করুক আয়োজন, কিন্তু শর্ত একটাই, তার বউ তার সাথেই থাকবে। খান বাড়ির বাইরে হৃদের বউ কোথাও যাবে না, এমনকি মায়ের নিজের বাড়িতেও না। মোট কথা, উপস্থিত সবাই হোক বা ভালো মন্দ হোক, পরিস্থিতি তার বউ তার পাশে চাই। অন্তত কারোর জন্য সে তার বউকে নিজের থেকে দূরে করবে না। মনস্তান্ত্রিক ভাবনায় হৃদ পরপর কফির মগে চুমুক বসালো। অর্ধ খাওয়া কফির মগটা মেকারের পাশে রেখে বিছানার দিকে এগোলো। মায়ের পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একই ব্ল্যাকেটে ঢুকে পড়লো হৃদ। মায়া তখনও হৃদের দিকে পিঠ করে কাত হয়ে শুয়ে। হৃদ বিছানায় শুতেই মায়ের বাহু চেপে নিজের কাঁধে টানলো। উষ্ণতায় আরাম পেয়ে মায়া মিশে গেল হৃদের বুকের মাঝে। হৃদ দুজনের গায়ে ব্ল্যাকেট জ্বালাতে মায়ের মাথায় শব্দ করে চুমু খেলো। হাত বাড়িয়ে ব্যাড সাইডের লাইট অফ করে দিতেই মুহূর্তে অন্ধকার ছেয়ে গেল কক্ষ জুড়ে। মায়া ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসা সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়। সকাল 8:45 হৃদের গাড়ি হতে মায়া জুই দুজনেই নামলো কলেজের সম্মুখে। হৃদ সঙ্গে আসেনি। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে, তাই মায়া আর জুইকে ড্রাইভার নামিয়ে দিয়ে গেল হৃদের অপর গাড়িতে। জুই খুব সকালে মায়ের জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে। মায়াকে হৃদের সঙ্গে রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ততায় জড়িয়েছিল জুই। তারপরও মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে, বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসতো কলেজের উদ্দেশ্যে। হৃদের সঙ্গে জুইয়ের দেখা মেলেনি। তার আগে হৃদ বেরিয়ে যাওয়ায় মায়াকে সকালে লজ্জার সম্মুখীন হতে হয়নি। ইতস্ততায় জুই মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল, গোসল করিসনি কেন? মায়া কলেজে ঢুকে আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করলো। রাফার সাথে মায়ের কষাকষি হিসাব আছে। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি, বলতে গেলে সে এখনো বিপদের মুখে ঝুলে আছে, শুধুমাত্র এই রাফার জন্য। আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয়। অন্যমনস্ক মায়া জুয়ের মনোভাব বুঝতে পারলো না, আর না বুঝলো জুয়ের বলা কথাটার মানে। বরং জুয়ের কথায় মায়া মুখ কুঁচকে বলল, এত সকালে গোসল কে করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে? যে আজ করব, শুধু উল্টাপাল্টা কথা বলিস। মায়ের কথায় জুই ইতস্ততা আরো বাড়লো। মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিত বুঝিয়ে মিনমিন করে বলল, এখন তো আলাদা বিষয়, তাই না? মায়া জুয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খুঁজে অনুসন্ধানে চোখ ঘুরিয়ে বলল, কিসের আলাদা বিষয়? দেখ জুই, বিষয় যাই হোক না কেন, এই শীতের সকালে গোসল করার মতো পাবলিক আমি না, বুঝেছিস? গোসল না করে বেরিয়েছিস দে, ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো রাত নেই দিন নেই, যখন তখন গোসল করে। রাতে 3টা বাজে উঠে গোসল করা পাবলিক। এইসব মানুষের সাথে আমার তুলনা দিলি কেমনে? মায়ের কথায় জুইয়ের ইতস্ততা বাড়ল। জুই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বোঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল। মূলত জুই সকালে মায়াকে হৃদের রুম হতে বেরোতে দেখেছিল বলে এই মুহূর্তে সংকোচে আছে। মায়াকে গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো। জুই মায়াকে পুনরায় বোঝাতে চেয়ে বলল, তারপরও ঋতু, সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়। মায়া বিরক্ত হয়ে বলল, আমার বিয়ে 2.5 বছর হয়েছে, এতদিন দেখেছিস আমাকে গোসল করতে যে আজ করব? তারপরও জুইয়ের কথায় ফুরন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল, তারপরে কি জুই, তুই আজকে আমাকে গোসল নিয়ে পড়েছিস কেন? তুই কি আমাকে চিনিস না? আজ নতুন দেখছিস আমাকে গোসল টোসল করতে হবে? এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা যেন আমার জন্য ফরজ ছিল। তুই তো গোসল করিসনি, তাহলে আমাকে বলছিস কেন? আমি আর তুই কি এক? অবশ্যই এক। এখন আই, রাফাকে খোঁজ আগে। এই মায়া আজ খবর আছে, ওর জন্য আমি এখনো বিপদের মুখে ঝুলে আছি। চল চল। কথাগুলো বলতে বলতে মায়া তাড়াহুড়োয় পা চালালো কলেজ পথে। আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করেও সন্ধান মিলল না। শ্রেয়া নাদিয়াও কলেজে নেই। মায়ের কলেজ গেট পেরিয়ে মাঠে যাবে তখনই পেছন থেকে কেউ মায়ের কাঁধ জড়িয়ে উৎফুল্লতায় বলল, জানু এসেছিস? আই মিস ইউ। রাফার কণ্ঠ পেতেই মায়া ফুঁসে উঠল। কাঁধের উপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার উপর। রাগে ফুঁসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে বলল, বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠিয়েছিলি ওনাকে? আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না, একা একা লাগে, সে বাসর বোঝে না, আমার সিস্টেমের সমস্যা আছে এজন্য বউয়ের কাছে আসে না? কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তাকে? আবার বলছিস লিঙ্ক দেখে দেখে শিখতে। ওই কি শিখবে? হ্যাঁ কি শিখবে? মায়ের রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্ট হাসলো। মায়াকে আরো রাগিয়ে দিতে নিজের হাতটা টেনে পুনরায় মায়ের কাজ জড়িয়ে ধরতে বলল, আরে যেন চিল, 2 দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেল? মায়েরই সাংঘাতিক তো তুই। রাগান্বিত মায়া আরো খেপে গেল। রাফার হাতটা ঝাটকা মেরে ফেলে দিতে বলল, অসভ্য মাইয়া, কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তুই ওনাকে? আগে সেটা বল, খবরদার কথা ঘুরাবি না। রাগে মায়ের নাকের ফাটা ফুলে উঠেছে। রাফা তাতে মজা পেয়ে বলল, বাপরে, তোরা এত অ্যাডভান্স জানো? সব লিঙ্ক দেখাও শেষ, তা কি কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বলতো শুনি? ওজ
বাহুতে হাত চেপে চাপা মৃদু হাসলো। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ হাতের বোতলটা আঘাত করলো রাফার বাহুতে। রাফা চেঁচানোতে নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল, অসভ্য মাইয়া। মায়াকে অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো। জোর করে টেনে মায়ার কাঁধ জড়িয়ে ধরতে চাইলে মায়া রাফার হাতটা ঝাটকা মেরে দিতেই রাফা আবারও মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, দেখ জানো, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। যদি সেদিন আমি এসব না করতাম তাহলে হৃদ ভাইয়া হয়তো আজও আসতো না তোর কাছে। তুই বল, বিগত 3 মাস ধরে ভাইয়ার রাগ বাগানোর চেষ্টা করেছিস, পেয়েছিস? বল। হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল। তুই ভাইয়ার জন্য কষ্ট পাঠাচ্ছিলি, সেটা আমার ভালো লাগছিল না। এজন্য আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক, তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনিই চলে যাবে। রাফার কথায় মায়ের রাগ কমলো। খানিকটা নমনীয় হয়ে মায়া বলল, তাই বলে এসব পাঠাবি? অন্য কিছু করতি? তুই তো কত কিছুই করেছিস ভাইয়াকে ফেরাতে, কাজ হয়েছে বল। তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। এই মুহূর্তে মনে হয়েছে আমি যা করছি সেটা ঠিক কাজ হবে। হয়েছেও তাই। ভাইয়া ঠিকই চলে আসতো তোর টান খেয়ে। রাফার কথায় মায়া গলে গেল। আসলে মায়া বিগত 3 মাসে অনেক কিছুই করেছে হৃদের অভিমান ভাঙাতে, যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল। তবে রাফা যা করেছে তাতে তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে। হৃদকে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে। তবে হৃদের কাছে মায়ের ইজ্জত শেষ। হৃদ ভাবছে মায়া এসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে, সেজন্যই তো হৃদ মায়ের সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। আর এখন তো সোজা বলেই দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। বলতে গেলে রাফার কাছে মায়াও ভালো হয়েছে, আবার বিপদেও পড়েছে। ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে, আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে তার মায়ার স্বামী ওর সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে। উফ, এই পুরো বিষয়টা জীব বোকার মতন দাঁড়িয়ে। মূলত মায়ের রাগের কারণটা জীব বুঝতে পেরেই চুপ থাকলো। রাফা যে পরিমাণ মায়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুইয়ের হয়েছিল আগেই, কিন্তু কাউকে কিছু বলল না। চঞ্চল রাফা মুহূর্তেই মায়াকে নিজের দলে করে নিল। মায়ের কাজ জড়িয়ে গলাগলি ভাব হয়ে গেল। জুই সেদিকে তাকিয়ে বিনোদন নেওয়ার মজাই কোথা থেকে আয়ন উপস্থিত হলো সেখানে। গলাকে সে সকলের মনোযোগ ভাঙতেই চমকে ওঠার মতন জুই পেছনে থাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ের দিকে। দুজনকে ইগনোর করে মায়া আর রাফার সঙ্গে কৌশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল, শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে রিত। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, উনি তো তাই বলল। আয়ন দ্রুত ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার তাতে অসম্মতি আছে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই আয়ন সুন্দর হেসে বলল, রিত তোমাকে নিয়ে খুব সেন্সিটিভ মায়া, তোমার ব্যাপারে কারো ইন্টারফেয়ার পছন্দ করে না। ও সেটা বলে সেটা শুনে যাও মায়া। তোমার উপর আসা সকল বিপদের মোকাবেলা রিত একাই সামলে নেবে। তুমি শুধু ওর হয়ে থেকো, বাকিটা ও সামলে নেবে। আয়নের কথায় মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন অল্প হাসলো। ফের মায়ের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা ক্লাসে যাও মায়া, আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়নের কথায় জুই চুপ রইল। আয়ন বলেছিল জুইকে বিকালে দেখা করতে, কিন্তু তার আগে যে সকাল সকাল দেখা করতে আয়ন চলে আসবে তা বুঝেনি জুই। মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন ভাইয়া? একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না। ও, ক্লাস করবে না? আজ করবে না? আচ্ছা। মায়া আবারও ঘাড় কাত করে অসম্মতি দিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতে জুই ইতস্ত বোধ করলো। আয়নের সম্মুখে দাঁড়িয়ে আয়নের পিছনে ঘুরে জুই ইতস্ততের মুখটা দেখে কপাল কুঁচকে বলল, আপনার আবার কি হলো জুই, এমন করছেন কেন? নত মস্তিষ্কে জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, কিছু হয়নি। আইন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি, কারণ আশেপাশে অনেকেই এদিকটা তাকিয়ে ওদের দেখছে। আইন কলেজ গেটের বাইরে পথে হাঁটা দিতে দিতে জুইকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে আসুন জুই। আয়নের পেছন পেছন জুইও হাঁটলো। আয়নের গাড়ির সামনে আসতেই দরজা খুলে দাঁড়ালো। জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আয়ন পূর্ব থেকে গাড়ির দরজা খুলে জুইয়ের দিকে তাকিয়েছিল বলে দুজনে চোখাচোখি হলো। ইতস্ত জুই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতেই আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল, আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুই? আজ আসেনি? আয়নের ছোট্ট কথা যথেষ্ট ছিল জুইয়ের মুড সুইমের জন্য। মুহূর্তে জুইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তর হলো আয়নের এক কথায়। আয়ন জুইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল, আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছেন জুই? জুই বিরক্তি অতিষ্ঠিত হয়ে জেদ্দি গলায় বলল, জানি না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে। আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, যেখানে নতুন সম্পর্ক করা হয় সেখানে। আয়নের কথার মানে জুই বুঝতে না পেরে বলল, মানে? মানে আজকে আমার বিয়ে, সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জুই আয়নের কথায় সিরিয়াস ছিল না। হয়তো মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্তি গলায় বলল, আপনার বিয়েতে আমার কি কাজ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন?
আমি কোনো সাক্ষীটা কি হতে পারবো না। আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব। জুইয়ের কথায় আয়নার হেয়ারাই করলো না, বরং সিরিয়াস হয়ে বলল, কালকের কথা ভুলে যাচ্ছেন জুই? আপনিই তো আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই আমাকে দিবেন, তাহলে আজ কেন নিজের কথার খেলাপ করছে? আয়নার কথায় জুই শান্ত হতে হতে বলল, আমি কথার খেলাপ করছি না। আমাদের রক্তে নেই কথা দিয়ে কথার খেলাপ করাটা। আপনি বলুন আপনার কি চাই? আয়ন সরাসরি আবদার করে বলল, আপনাকে চাই জুই। জুই শক্ত হওয়ার মতো করে বলল, মানে? আয়ন জুইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল, আমি আপনাকে আজ বিয়ে করতে চাই, করবেন আমাকে বিয়ে? অসম্ভব। জুইয়ের অসম্মতি আয়ন শান্ত কণ্ঠে বলল, আমার হয়ে যান জুই, সারা জীবন আগলিয়ে রাখবো আপনাকে। যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশন নিয়েছি জুই। আমাকে খালি হাতে ফিরাবেন না, বাকিদের সামনে নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু হ্যাঁ বলুন। আয়নের কথা যেন জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো চাপ হয়েছে। খালি মস্তিষ্ক ধপধপ করছে আয়নের কথাগুলো। জুই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক। অসম্ভব। জুইয়ের কথা না করার সঙ্গে সঙ্গে গাড়িটি থামলো একটি কাজী অফিসের সামনে। কলেজ থেকে মাত্র 10 মিনিট দূরে কাজী অফিস, আর সেখানে অনেকে দাঁড়িয়ে। রাদীপকে দেখা গেল দুই হাতে বরমালা নিয়ে আয়ন আর জুইয়ের অপেক্ষা করছে উৎফুল্লতায়। সঙ্গে 4টি মেয়ে আর 7-8 জনের মতো তামড়া তামড়া ছেড়ে দাঁড়িয়ে একত্রে। আয়নের গাড়িটি থামতে সকলে হইচই করে এদিকটা এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থায় হাতের ইশারায় সবাইকে থামতে বলল। সকলকে থেমে যেতেই আয়ন দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে টেনে আস্তে করে বলল, আপনার হাতে 1 ঘন্টার মতো সময় আছে জুই। 1 ঘন্টা ভেবে চিনতে তারপর উত্তরটা দেবেন। আশা করছি এখন থেকে হয় আপনার সাথে আমার নতুন যাত্রা শুরু হবে, নয়তো এখানেই সব কিছু রীতি করবে। এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে। এতে আমি জোর করব না। তবে একটা কথা মাথায় রাখবেন জুই, আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নেব পারিবারিক পছন্দের মেয়েকে। আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই, গাড়ি থেকে নামার প্রয়োজন নেই, আমি বুঝে নেব আপনি বিয়েতে রাজি নন। কথাটা বলে আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে। তুই অস্ত্রসিক্ত চোখে ঠোঁট খামড়িয়ে কাজে অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পারে দু হাতে মুখ ডেকে ফুপাতে লাগলো কান্নায়। মায়ার পরিস্থিতি শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এটা নিয়ে কত কিছু হচ্ছে। ওদের পরিবারের মানুষজন জানলে কি হবে সেই বয়ে আছে ওরা। এমন একটা পরিস্থিতি আয়ন কিভাবে জুইকে এনে দাঁড় করালো? জুইয়ের এখন কি করা উচিত? আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? আয়নকে আজ ফিরিয়ে দিলে চিরতরে জুই আয়নকে হারাবে। বারবার আয়ন আসবে না জুইয়ের জীবনে ভালোবাসার দাবি নিয়ে ছোট্ট হতে। আবার আয়নকে গ্রহণ করে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোঁকাবাজি করা হবে। সেটা জুইয়ের দ্বারা কখনোই সম্ভব নয়। চলবে। এই পর্যন্ত ছিল ঈদ মায়ের প্রেম কথা। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।